আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ উপায়ে কীভাবে তেহেরি রান্না করা যায়। আমি প্রথমে বড় বড় সাইজের মাংস থেকে ছোট ছোট আকারের মাংস করে নিয়েছি, যেটা নর্মালি একটি তেহেরি তৈরিতে মাংসের পিস থাকে ওই সাইজ আকারে আমি কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো রসুন, আদা, তারপরে দিব আমি এই মশলাগুলো হচ্ছে ওই যে জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে দারচিনি, এলাচি সব একসাথে যে মিক্স করা যে গরম মশলাটা আছে ওইটা। এই মশলাগুলোর সাথে অনেক প্রকারের মশলা অ্যাড আছে। ইভেন এই মশলাগুলো হচ্ছে আমার আম্মু ইন্ডিয়া থেকে কিনে এনেছিল। গরম মশলাগুলো মানে যত প্রকারের মাংসের মশলা থাকে সব প্রকারের মশলা গোটা নিয়ে এসেছে, বাংলাদেশে এনে ব্লেন্ড করা হয়েছিল। আর এই যে দিয়ে দিলাম আমি জিরা, ধনিয়া গুঁড়া, আর এগুলোর সাথে হচ্ছে আরেকটা মাংসের মশলা মিক্স আছে। তো আমি এখানেও মোটামুটি সব মশলা দিয়ে এরপর একটু করে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে অফ ক্যামেরা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, তখন আমার ভিডিও করতে মনে ছিল না। এরপর আমি গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। আর এর মধ্যে আমি একটু করে সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। পুরো মিক্সারটি আমি মোটামুটি আধা ঘন্টার মতো এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি এইভাবে করে এই রুলসটা ফলো করে তেহেরি রান্না করো তাহলে একেবারে অথেন্টিক যে টেস্টটা আছে ওই টেস্টটাই পাবা তোমরা, আশা করি। তারপর আমি মস্ত বড় একটা পাতিল বসিয়ে নিলাম, কারণ আজকে আমি অনেকগুলো তেহেরি একসাথে রান্না করব তাই। আর আমি এখন সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো, কারণ বিরিয়ানি বলো তেহেরি বলো সব কিছুতেই মোটামুটি সাদা তেলটা অনেক বেশি যায়, কিন্তু সরিষার তেলটা একমাত্র খিচুড়ির সাথে যায়, তাই আমি সরিষার তেল দিলাম না। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, কারণ আমি মাংসে আগের থেকেই সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই। এরপর আমি অনেক ভালোভাবে পেঁয়াজটিকে ভাজা ভাজা করে নিব, একেবারেই ভাজা ভাজা করে নেব। আর আমি এখানে 17 জনের অনুযায়ী তেহেরি রান্না করব আজকে, তো সেই হিসাবে মোটামুটি একটু পাতিলও বড়, তাই বলছি তোমরা কিছু মনে করো না বড় পাতিল দেখে। আমি যেহেতু গরম মশলার গুঁড়ি ব্যবহার করেছি তাই আমি বেশি একটা গোটা মশলা ব্যবহার করব না এখানে, কারণ অতিরিক্ত কোনো কিছুই দিলে ভালো হয় না, সুন্দর দেখায় না, তাই আমি সব কিছু পরিমাণ মতোই দিচ্ছি। তারপর গরম মশলাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, কারণ ওই গোটা মশলাগুলো একটু স্মেল আসবে তাই। আর তেলের মধ্যে যদি গরম মশলা আপনারা একটু ভাজা ভাজা করে না নেন তাহলে স্মেলটা কম আসে। আমি খুব ভালোভাবেই পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি ওই যে আধা ঘন্টা আগে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিই। যেহেতু গরুর মাংস তাই একটু কষাতেও টাইম লাগবে। আর আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে একসাথে চুলায় বসিয়ে দিব। আর গরুর মাংস থেকে এমনিতেই পানি বের হয়। আমি আস্তে আস্তে সবটুকু মাংস দিয়ে নিব। তারপর যে বলটাতে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বলটা একটু হালকা ধুয়ে আমি ওখানে পানি দিয়ে দিব, কারণ আমি সম্পূর্ণ রান্নাটি একেবারেই রান্না করতে চাচ্ছিলাম মাংসটি, কারণ আমি বারবার এখানে পানি দিতে চাচ্ছি না। এরপর আমি সম্পূর্ণ মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য পানি দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। তেলের সাথে কিন্তু আলুটা যায় না বা দেয় না, কিন্তু আমরা সবাই অনেক আলু প্রেমী মানুষ আমাদের বাসায়,
তাই আমি আজকে তেহেরির সাথে আমি আলু ব্যবহার করব, কারণ আমি নিজেও আলুটা অনেক বেশি পছন্দ করি। আর আলুটা ছাড়া আমার একেবারেই জমে না। তাই আমি এখানে একটু বড় বড় সাইজের আলু কিছু কেটে দিয়ে দিব। ওইটা জাস্ট কয়েকজনের উদ্দেশ্যে, যারা যারা খেতে চেয়েছে। এখানে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গিয়েছিল। আর ওই পর্যায়ে মাংসগুলো আমি নাড়াচ্ছিলাম, কারণ নিচে একটু লেগে গিয়েছিল, এর জন্য অনবরত নাড়তেছিলাম। যখন মাংসগুলো প্রায় হয়ে এসেছে আর একেবারেই কষানো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি যে বড় বড় আকারের আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। কারণ আগেই বলেছি, আমাদের বাসায় কিছু আলু প্রেমী মানুষ আছে। ওদের বিরিয়ানি বলো, তেহেরি বলো, কাচ্চি বলো, সব কিছুতেই আলু লাগবেই। তার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো এখন মাংসের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এক পর্যায়ে এখানে লেবু দিয়েছিলাম, দুধের গুঁড়ি দিয়েছিলাম। লেবুটা যদিও অফ ক্যামেরায় দেওয়া হয়েছে, আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। আর হচ্ছে দুধের পাউডারের সময় যখন দিয়েছি, তখন আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। এরপর অনেক ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছিলাম আলুগুলো, কারণ আলু না কষালে কিন্তু ভালো লাগবে না মাংসের সাথে। তাই দেখতেই পারছো কতটা ইয়ামি আর সুন্দর লাগছে মাংসগুলো। অনেক টেস্টি হয়েছিল কিন্তু সেই দিন। তোমরা যদি খেতা তাহলে বুঝতে পারতা ওই দিনের তেহরিটা কি পরিমাণের মজা হয়েছিল। আর এই পর্যায়ে যেহেতু আমি আর পানি ব্যবহার করব না, তাই অনবরত নাড়তে থাকবো, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটা বড় সাইজের কাঠি নিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আমি কিন্তু যে চালগুলো ধুয়ে রেখেছি সেই চালগুলো দিয়ে দিব। আর চালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি খুবই ভালোভাবেই চালগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আর এর ভিতরে আমি যে বিরিয়ানির মশলাটুকু দিয়ে দিয়েছি। এরপর আমি আমার মস্ত বড় যে কাঠিটা নিয়েছি, ওই কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেন আমি প্রায় 20 মিনিটের মতো ভাজা ভাজা করেছিলাম, কারণ আমি যেহেতু এখানে তেলটাও দিয়েছি অনেক বেশি করে, তাই এক্সট্রা কোনো তেল বা অন্য কিছু দিতে হয় নাই। আমি কিন্তু ওই মাংসের সাথে লবণের পরিমাণটাও অনেক বেশি করেই দিয়েছিলাম। তারপর অনেক ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর আমি দুধ দিয়েছিলাম, কাঁচামরিচও দিয়েছিলাম। এখানে কিন্তু ঘি দেওয়া হয়েছিল, আলু বোখারি দেওয়া হয়েছিল। যেহেতু ওগুলো আমার আম্মুর হাতে দেওয়া পড়েছে, তাই আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আমি তখন রান্নাঘরে ছিলাম না। আমার আম্মু তখন দিয়েছিল। পরে আমাকে বলতেছিল যে আমি তো এগুলো দিয়েছি। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিব এখন, কারণ আমার চালটা একেবারেই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে প্রায় আধা কেজির চেয়ে একটু কম ছিল। তারপর আমি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম। তারপর কাঠি দিয়ে অনবরত নাড়তেছি, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই মুহূর্তে যদি চালগুলো নিচে লেগে যায়, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে না, পোড়া পোড়া একটা গন্ধ আসে। আমি কিন্তু আগের দিনে মা খালারা কীভাবে দমে দিত বিরিয়ানি জানেন? আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার যখন সম্পূর্ণভাবে এখানে পর্যায়ে এসে আমি একটা পলিথিন ধুয়ে কেটে নিয়েছিলাম, কারণ হচ্ছে এই বিরিয়ানি থেকে কোনো প্রকারের ভাপ বের হওয়া যাবে না। তাই আমি এখানে পলিথিনটি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে যে শিলপাতার যে পোতাটা আছে, ওই পোতাটা আমি ঢাকনার উপরে দিয়ে দিব। এতে কি হবে, আমার যে তেহরিটা আছে এটার উপরে যে চালগুলো আছে ওই চালগুলো ফুটবে, আর হচ্ছে ভিতরের চালগুলো সম্পূর্ণভাবে ফুটে যাবে।
এই যে হয়তোবা কারোর থেকে ব্যাপারটা দেখতে একটু অন্যরকম লাগবে, বাট এই টিপসটা ফলো করলে কিন্তু আপনাদের থেকে আর কিছুই করতে হবে না। এখানে কি দেওয়া হয়েছিল আবারও দেখুন কি সুন্দরভাবে তেহেরিতে রান্না হয়ে গিয়েছে, আর চালগুলো একেবারে ঝরঝরে ছিল। ওই টিপসটি কিন্তু আপনারাও চাইলে ফলো করতে পারেন। উপরের চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছিল, আর খেতেও অসাধারণ মজা হয়েছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদিও একটু বড় সড়ো হয়ে গিয়েছে আজকের ভিডিওটি, তারপরও ধৈর্য সহকারে দেখবেন। চলুন এবার টেস্ট করে দেখা যাক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কি অতটা মজা হয়েছিল। এই যে আমি নিয়ে বসে পড়লাম, আর খেতে জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি মজা ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।